আজকে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের দ্বিতীয় দিনের খেলাটি আপনার মতে কেমন হলো? আজকে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের যে দ্বিতীয় দিনের খেলা চলছে সেই খেলাটি আসলে অসাধারণ খেলেছে, যেখানে জয় ব্যাটিং করেছে, সাদমান ব্যাটিং করেছে এবং মমিনুলও খুব ভালো ব্যাটিং করেছে এবং ৩৩৮ রান করে ফেলেছে অলরেডি। ৫২ রানের একটা লিড হয়ে গেছে। আসলে এই জিনিসটা কিন্তু খুবই দরকার ছিল বাংলাদেশে এজ এ প্লেয়ার। যতগুলো প্লেয়াররা আছে সবগুলো যে একটা ব্যাটিং করার সুযোগ পাচ্ছে এবং বড় একটা স্কোর হচ্ছে, এটা সবচেয়ে ভালো। আর বাংলাদেশের বলাররা যেভাবে বোলিং করেছে সেক্ষেত্রে তো আরো বেশি ভালো হয়েছে, কারণ হাসান মাহমুদের মতো বলাররা কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু ক্রিজে টিকতে দেয় নাই। আজকে কিন্তু ৮৫ ওভারের মতো বাংলাদেশ খেলেছে, কিন্তু ৩৩৮ রান করে ফেলেছে। এটা খুব একটা ভালো দিক। আজকে একদিনে বাংলাদেশ ৩০০ রান পার করেছে। তো রান রেট কেমন ছিল? বাংলাদেশের রান রেটটা খুবই ভালো ছিল, কারণ বাংলাদেশের যেভাবে ব্যাটিং করছিল ৩ থেকে ৪ কারেন্ট রান রেট ছিল, মানে ৪-এর উপর রান রেট ছিল। এক সময় তো এখন সাদমান এবং জয় ব্যাটিং করছিল, তখন তো ৫-৬ এর কাছাকাছি চলে গেছিল। তবে এই যে এখন পর্যন্ত তাদের অলমোস্ট ৪-এর কাছাকাছি রান রেট, যে রান রেটটা খুবই ভালো ছিল। এখনো ৩.৯৮ রান রেট আছে, ৩৩৮ রান করে। কিন্তু এই রান রেটটা কিন্তু আগামীকাল যদি আরো ভালো ব্যাটিং করে, আমার মনে হয় এটা ৫ থেকে ৬ এর কাছাকাছি যাবে। জয় সেঞ্চুরি করেছে। এটি কিভাবে দেখছেন? এটা একটা অসাধারণ, কারণ জয় যেভাবে ব্যাটিং করেছে প্রায় ৪২ মাস পর সে কিন্তু সেঞ্চুরিটা পেয়েছে। এটা তার দরকার ছিল। সে ফেরার জন্য অনেক ট্রাই করেছে, অনেক পরিশ্রম করেছে এবং সেঞ্চুরিটা এমন সময় দরকার ছিল যে সময় বাংলাদেশের একজন পাক্কা ওপেনার দরকার, যে জায়গায় জয় সেটা কাজ করে দেখাতে পেরেছে। এবং এই জয় যদি এটা কন্টিনিউয়াসলি করতে থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা ভালো দিক। বাংলাদেশের টেস্টের ক্ষেত্রে জয় কিন্তু একেবারে ফিক্সড ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হবে বলে মনে করি। সেক্ষেত্রে লিড কত হওয়া উচিত? আজকের দিনে তো ৫২ রানের লিড হয়েছে, কিন্তু আগামীকাল বা চতুর্থ দিন, আগামীকাল তৃতীয় দিন, চতুর্থ দিন আছে। আমার মনে হয় আগামীকালকেও যদি বাংলাদেশ সারাদিন ৯০ ওভার খেলতে পারে, আমার মনে হয় ২০০-৩০০ রানের লিড হতে পারে। তবে ২০০-৩০০ রান যদি লিড নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে একটা ভালো একটা অপরচুনিটি আছে, যে জায়গায় কিন্তু বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে সে জায়গায় আমার মনে হয় ২০০-৩০০ রান লিড নিতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিলেট স্টেডিয়ামে অনেক রান করতে পারছে। তো সেটা কেন মিরপুর স্টেডিয়ামে হচ্ছে না? আপনারা দেখেন সিলেটের মাঠটা কিন্তু ব্যাটিং পিচ। এখানে টি-টোয়েন্টি বলেন, ওডিআই বলেন, সবাই খেলে এবং ভালো একটা রান হয় এবং বলারদের জন্য সুবিধা হয় এবং ব্যাটসম্যানদেরও নিজের রান করার একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে মিরপুরের ক্ষেত্রে কিন্তু ভিন্ন আছে, কারণ মিরপুরের উইকেটটা আসলে ব্যাটসম্যানরা নিজেরাই বুঝে না কোথায় যাচ্ছে। হয়তো আপনার গুড লাইনের বল মাথার উপর দিয়ে চলে যায়, আপনার থ্রি কোয়ার্টার বল কিন্তু মাথার উপর দিয়ে চলে যায়, আপনার যেটা মারার বল সেটা কিন্তু মাথার উপর দিয়ে চলে যায়। আপনি বুঝতে পারবেন না যে কোন শটটা কখন খেলতে পারবে। যেমন প্রত্যেকটা ব্যাটসম্যান একটা নির্দিষ্ট একটা এইম, আপনি কম্পাসের সাহায্যে যদি দেখেন কত ডিগ্রি, 45 ডিগ্রি, 35 ডিগ্রি বা 30 ডিগ্রি বল টার্ন হইতে পারে, বা 15 ডিগ্রি টার্ন হইতে পারে, বাট এত বেশি টার্ন হয় মিরপুরে, যে ক্ষেত্রে ব্যাটসম্যানরা 6-4 মারার ক্ষেত্রে অনেক আহ কষ্টসাধ্য হয়ে যায়। এবং আপনি দেখেন ২০০-৩০০ রান করা কিন্তু মিরপুরে মাঠে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে কিন্তু সিলেটের কথা যদি বলে থাকি, সিলেটে কিন্তু আপনি ৩০০, ৪০০, ৫০০ অনায়াসে হবে এবং বলাররাও সেই সুবিধাটা পাবে। চতুর্থ এবং পঞ্চম দিনে যখন খেলাটা গড়াবে সে জায়গায় কিন্তু দুইজনের কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু সিলেটে আহ বড় একটা স্কোর হচ্ছে এবং লম্বা স্কোর হচ্ছে। আমি মনে করি আগামীকাল তৃতীয় দিন এবং বাংলাদেশের ৫০০ থেকে ৬০০ রান করা উচিত এই পিচে, কারণ বলাররাও খুব বেশি টান পাচ্ছে না, ব্যাটসম্যান সুবিধা এবং বলাররা যদি হালকা সুইং হচ্ছে, ঘাস যেটা ছিল সেই ঘাসগুলা কিন্তু এখন হালকা হয়ে গেছে, যে কারণে সুইংটা কম হচ্ছে এবং তৃতীয় দিন যখন যাবে ঘাস আরো আরো কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানদের সুবিধাটা অনেক বেশি পাবে। ধন্যবাদ আপনাকে।